সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি বাতান বিপ্লব। আজকের আলোচনা বিষয় সংস্কার কমিশনের সংস্কার ঠিক কতদূর। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের মাঝখানে মধ্যমণি রয়েছেন জনাব আব্দুল মতিন, সাবেক আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শেষে রয়েছেন ব্যারিস্টার শিবলি সাদিক, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে। সংস্কার নিয়ে আসলে সব থেকে বড় আলোচনার যে মাপকাঠি, এখন সংস্কার কোথায় বা কতদূর সেটি নিয়ে যেমন অনেকে বলার চেষ্টা করছে আগেই ভালো ছিলাম, আবার কেউ কেউ বলছে যে আসলে এই সরকারের আমলে সর্বকালের সবচেয়ে কম নিত্য পণ্যের দাম এবং সবশেষ চালের দামের যে একটু আলোচনার জায়গা ছিল সেটিও সিন্ডিকেট ভেঙে দিয়েছে। আপনার কাছ থেকে প্রথমে শুরু করতে চাই জনাব শিবলি সাদিক, আপনি আইন এবং রাজনীতি দুটো নিয়েই আপনি বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে কথা বলেন, এবং সেই জায়গায় যদি আমরা একেবারে প্রথমেই যে চালের যে সিন্ডিকেট, অর্থাৎ সংস্কারের একেবারে সব থেকে বড় ধাপ রাজনীতিতে টোপ হিসেবে ব্যবহার করা হয়, 10 টাকা কেজি চাল খাওয়ানো হবে সাধারণ মানুষকে, সেই টোপ দিয়েও আমরা এর আগে অতীতে দেখেছি যে ফ্যাসিবাদী সরকার তারা মানুষকে একটা প্রতারণার জায়গায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে সেটি সর্বনিম্ন আমরা একেবারে যে চালটি খাওয়ার মতো নয় 40 টাকা দিয়ে কিনতে বা টিসিবির যে চাল বিক্রি হয় সেখানে আমরা কিনতে দেখেছি। সুতরাং এই যে টোপ এবং সংস্কার, আজকের সংস্কার, আসলে এর মধ্যে আপনি কোনটিকে আসলে সমর্থন করছেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে এই টেবিল টকের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি মূলত যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করা দরকার সেটা হলো সংস্কারের পাশাপাশি অন্য বিষয়গুলো আপনি তুলে ধরছেন, যেমন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। সংস্কার, আমরা জানি সংস্কার একটা চলমান বিষয়, সংস্কার অবশ্যই হতে হবে। বর্তমান ব্যবস্থাপনায় যে বিষয়গুলো নিয়ে সংস্কারের কথা হচ্ছে, অর্থাৎ নির্বাচন বিষয়, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ প্রশাসন ইত্যাদি নিয়ে যে সংস্কারের কথাগুলো হচ্ছে, সংস্কার অবশ্যই হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো এই সংস্কার প্রক্রিয়া কতটুকু দীর্ঘায়িত হবে। সংস্কার প্রক্রিয়াই যদি দীর্ঘায়িত হয়ে যায় তখন বলা হবে যে সংস্কার প্রক্রিয়া কি সংস্কার করা দরকার। বিষয়টা এরকম হয়ে দৃশ্যমান হয়েছে কিনা সংস্কার, কোনো কিছু কিছু সংস্কার বলবো না, কিছু পদক্ষেপ আসছে, বিচার বিভাগে কিছু দৃশ্যমান পদক্ষেপ আছে যেগুলো স্বাগত জানানোর মতো। আর কিছু বিষয় ঠিক সংস্কার না, কিছু বিষয় যে কোনো পরিবর্তনের খাতিরেই এগুলো অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু সংস্কারের যে ব্যাপক দায়িত্ব ওনারা নিছেন, এটা তো এখনো আলোচনার পর্যায়ে আছে। আপনারা জানেন যে ওনারা 166টা বিষয়ে করছেন, এবং এই বিষয়ে বিভিন্ন দলগুলো কেউ আংশিক ওনাদের সাথে মত দিয়েছেন যে এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি বা এগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। কিছু প্রস্তাব ওনারাও দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে। কিন্তু এর পাশাপাশি আপনি যে দ্রব্যমূল্যের যে বিষয়টা নিয়ে আসলেন, এটা নিঃসন্দেহে এটা একটা সাধুবাদের বিষয় যে সাধারণত রমজানে আমরা দেখি যে রমজানেই বরং দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং এবার সেটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে বা রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা আসলে এটা হতে পারে, এটা একটা ব্যক্তিগত কারিশমা হতে পারে, কিন্তু মূল সমাধানটা কি? মূল সমাধানটা হলো যে রাজনৈতিক অস্থিরতা, যে রাজনৈতিক অসংলগ্নতা এখন দেখা দিচ্ছে, একটা ফেসিবাদের পতন হয়েছে, এখানে রাজনৈতিক সমাধানের মাধ্যমেই এই সমাধানটা আসতে হবে। সুতরাং রাজনৈতিক সমাধান যত দেরি হবে, এই জাতীয় অর্জনগুলো, অর্থাৎ এই যে দ্রব্যমূল্যের এই যে নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে একেবারে রাজনীতির সব থেকে বড় দল এবং সাধারণ মানুষের প্রত্যাশার সব থেকে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নির্বাহী কমিটির সদস্য আমাদের সাথে রয়েছেন, এবং তার কাছে আমরা একটি প্রশ্ন রেখে একটি বিরতিতে যেতে হবে আমাদেরকে। আমরা জানতে চাইব যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যখন নানা গুজবের রাত পার করছে সাধারণ মানুষ, ঠিক সেই সময় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কি সেটি আমরা জানতে চাই। তো আমাদের আজকের আলোচনা বিষয় সংস্কার ঠিক কতদূর সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের মধ্যে এর মধ্যে আরও একজন অতিথি এসে পৌঁছেছেন, আমরা তার সাথে পরিচিত হয়ে নেব। ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ, এবং রাজনীতি বিশ্লেষণ করেন উনি। আমরা দেখেছি গণমাধ্যমে ওনার বজ্রকণ্ঠ। আপনাকেও স্বাগত এশিয়ান টিভির স্টুডিওতে। আমরা বিরতির আগে যারা মতিন, আপনার কাছে আমরা জানতে চেয়েছিলাম সব থেকে বড় প্ল্যাটফর্ম, মানুষের প্রত্যাশার জায়গা বেশি, এবং ঠিক এই মুহূর্তে আসলে যে প্রতি রাত গুজবের রাত পার হচ্ছে, এবং টান একটা উত্তেজনার মধ্যে দিয়ে মানুষ ঘুমাতে যায়, এবং ঘুম থেকে উঠে দেখে যে যা আসলে জেলাও সেই কদু আর কি, সেরকম একটি বিষয়।
সেই জায়গায় আসলে বিএনপির এখন কার্যক্রম এবং এসব গুজব নিয়ে বিএনপির কোনো বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার এশিয়ান টেলিভিশনের সকল দর্শক শ্রোতা বিন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় জন্মস্থান জন্মভূমি আমার মান্দা উপজেলার সকল দর্শক শ্রোতাদেরকে এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি আজকে প্রথমেই স্মরণ করতে চাই, আজকে আপনারা জানেন যে 25শে মার্চ সেই কালো রাত্রি পাক হানাদার বাহিনী যে বর্বরোচিত হামলা করেছিল আমাদের বাংলাদেশের নিরীহ মানুষের উপরে, এই হামলায় যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি এটি বলবো যে আমরা বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা, একটি গুজব, নানা ধরনের বক্তব্য, বিবৃতি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর মুখে, সাধারণ মানুষের মুখে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভিডিও, নানান ধরনের ছবি আমাদের আসছে। এই গুজবগুলো কেন হচ্ছে এটি আমাদের আগে জানা দরকার। আর বিএনপি একটি বড় দল হিসাবে আমরা কোনো গুজবে আসলে কান দিতে চাই না বা গুজব নিয়ে আমাদের খুব মাথা ব্যথা নেই। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সকল সময়ে জনগণের প্রত্যাশা, রাষ্ট্রের কল্যাণ, জনগণের কল্যাণ নিয়ে কাজ করেছে। আমরা এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো পরিস্থিতির এখানে উদ্ভব হোক যে সেটা নিয়ে আবার একটা অস্থিরতা, আপনারা জানেন যে এই জুলাই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচারের পতন হয়েছে, নতুন একটি সরকার দায়িত্ব পালন করছে। আমরা চাই আমাদের সেই কাঙ্ক্ষিত যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অবস্থায় আছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই। এখন প্রশ্ন হলো কারা গুজব ছড়াচ্ছে। আমি মনে করি বা আমাদের দল মনে করে যারা এই গণধিকৃত বাংলাদেশের যেই দলটি ছিল সেই গণধিকৃত দল এবং তার দোসররা এই যে একটা দুর্বল অবস্থাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আপনার যে একটা রাজনৈতিক দল যদি আপনার রাষ্ট্র ক্ষমতায় থাকে কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তখন অনেকগুলি বিষয় এখানে শক্ত এবং মজবুত হিসেবে হয় এবং আপনার বিভিন্ন অর্গানগুলি ভালোভাবে কাজ করে। যেহেতু এইরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা অস্থায়ী গভর্নমেন্ট আমরা মনে করি, তো এই সময় এসে সেই স্বৈরাচারের দোসর এবং তাদের সাহায্যকারীরা এবং স্বৈরাচারের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তারা যারা তাদের সুবিধাভোগী, তারা এই প্রোপাগান্ডাগুলো ছড়ে তারা এই ঘোলাপেনিতে একটা মাস শিকারের যে একটা চেষ্টা, সেটি করবার চেষ্টা করছে বলে আমরা মনে করি। এবং যেই লক্ষ্যে এই বিপ্লব হয়েছে, এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, তো সেটিকে নস্যাৎ করে দিবার এবং তারা আবার পুনরায় ফিরে আসবার জন্য একটা পায়তারা করছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা সজাগ রয়েছি। আমাদের দলীয় নেতাকর্মী ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নিয়ে বর্ধিত সভা করেছে। বাংলাদেশের সকল অঞ্চলের প্রতিনিধিরা এখানে এসেছিলেন, তাদেরকে একটি নির্দেশনা দিয়েছে, সেটি হলো যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্রকারীরা, তাদের হাতে অগাধ টাকা রয়েছে, তারা বিভিন্ন ধরনের এই ষড়যন্ত্র করতে পারে এবং আমাদের যেই লক্ষ্য বা উদ্দেশ্য সেখানে যেতে তারা সেখানে বাধাগ্রস্ত করতে পারে বা সেটি আমাদের নস্যাৎ হতে পারে। একটা বিষয়ের মধ্যে আপনাকে জানতে চাই, একদম ছোট্ট করে আপনারা বলছেন যে আসলে যারা অপরাধ করেনি আওয়ামী লীগের তারা রাজনীতিতে ফিরতে পারে, এবং একটি যদি ছোট্ট উদাহরণ একটু পেছনে যাই, যে আপনি দেখবেন যে গণভবন নামে একটি ভবন ছিল বাংলাদেশে, সেটিতে গণভবন কিন্তু একটা বাকশক্তিহীন একটা জড়বস্তু, তাকেও কিন্তু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে শুধু ওইখানে বসবাস করে একজন স্বৈরশাসকের কারণেই। এই ক্ষোভে কিন্তু মানুষ সেই ভবনটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগে যারা ভালো, আসলে আওয়ামী লীগে ভালো কারা আসলে একটু জানতে চাই। না, আসলে আওয়ামী লীগে ভালো কারা বা সেই জিনিসটা আমাদের দলের পক্ষ থেকে এটি বলা হয়েছে কিনা আমি জানি না। আমাদের রিজভী সাহেব একটি বক্তব্যে বলেছেন যে যারা
খুন করেনি বা গুমের সাথে জড়িত না, দুর্নীতির সাথে জড়িত না, লুটপাটের সাথে জড়িত না, সেই টাইপের লোক কারা কেউ যদি নেতৃত্বে আসতে চায় বা নেতৃত্ব দিতে চায় তাহলে আমাদের আপত্তি নাই। এই কথাটি তো বলেছেন, মানে এটা আসলে আইডেন্টিফাই কিভাবে করবেন? আমি 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 মনে করি যে দল হিসেবে যে নিষিদ্ধ করবার যে দাবি এসেছে এটির সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটি দলের কোনো বক্তব্য না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি দল হিসেবে নিষিদ্ধ করা হয় তাহলে কিন্তু তাদের যে দলের একেবারে তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু করাপশনে জড়িত এবং সন্ত্রাস নৈরাজ্যবাদের সাথে জড়িত। তাহলে এই লোকগুলি কোনো না কোনো দলের ছায়াতলে যেতে পারে, কারোর সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, তখন কিন্তু তারা বিচারের সম্মুখীন তাদেরকে করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। আমি মনে করি দল হিসাবে যে গণধিকৃত মানে ঘৃণিত একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পরিচয়ে আওয়ামী লীগ থাকুক, মানে টিকে থাকুক এবং মানুষ জানুক, বছরের পর বছর যুগের পর যুগ জানুক যে তারা অপরাধী, দুষ্কৃতিকারী এবং দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তাদের যেই গুম খুনের যে ইতিহাস সেটি মানুষ জানুক এবং আওয়ামী লীগের পরিচয়ে তাদের বিচার হোক। ধন্যবাদ আপনাকে। এটি আমরা ডক্টর আকাশ আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে আসলে এই সংস্কারের সব থেকে বড় সংস্কারের জায়গা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের প্রথম যে পদক্ষেপ নির্বাচন করা এবং দলগুলোকে পরিশীলিত করা এবং তাদেরকে রিসাফল করে নতুন একেবারে বাছাই করে জনগণের সমর্থন আছে এরকম দলগুলোকে সামনে নিয়ে আসা। তো সেই জায়গায় একটা কিছুদিন আগেও কিন্তু যখন বাক স্বাধীনতা ছিল না তখন মানুষ বলেছে আড়ালে আবডালে যে মানুষ নাকি আওয়ামী লীগ। তো সেই দলকে বাঁচিয়ে রাখার যে আসলে প্রচেষ্টা চলছে এটিও একটি সংস্কারের অংশ। সেখানে আসলে আপনার অভিমত কি? ধন্যবাদ। সেই সাথে দুইজন সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আওয়ামী লীগ সরকার 15 বছর একটা দানবীয় সরকার রূপান্তরিত হয়েছিল। দানবীয় সরকার সারা বাংলাদেশকে একটা দানবীয় রূপ দিয়েছিল। আপনি পরতে পরতে আওয়ামী লীগকে পাবেন। এই আওয়ামী লীগ কি মুহূর্তের মধ্যে ভেনিশ করে দিতে পারবেন? যদি ভেনিশ না করতে পারেন তাহলে তাকে তো সাথে নিয়ে আপনাকে চলতে হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে, যে অন্যায় করা নাই তার কি হবে? আপনি সারা বাংলাদেশের মানুষ অন্যায় করে না এটা আইডেন্টিফাই কিভাবে করবেন? আপনি অসংখ্য প্রমাণ আছে। আপনাকে বলি কি, ফেসবুক বন্ধ, ইন্টারনেট বন্ধ, কোনো যোগাযোগ ছিল না, তার সাথে যারা সংশ্লিষ্ট তাকে আপনি ধরবেন। আমি বলি তার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আপনি ধরবেন, তাদের বিচার করবেন, এই নিয়ে কোনো কারো আক্ষেপ নেই। কিন্তু আওয়ামী লীগ তো একটা বিশাল রাজনৈতিক দল, আপনার মুক্তিযুদ্ধে তাদের অবদান আছে। মানে এই 24-এর বিপ্লবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছাত্রদের বিরুদ্ধে নামেনি, এটা বলতে যাচ্ছেন আপনি? তাদের লক্ষ লক্ষ সামনে আছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিল। শেখ হাসিনার রাজনীতি অনেকে পছন্দ করে নাই, কিন্তু তাদের তো একটা অনুসারী তৈরি হয়েছে। তারপরে প্রশাসন বলেন আপনার যেভাবে সাজিয়েছে, 15 বছরে যেভাবে আপনার বিভিন্ন জায়গায় সেট দিয়েছে, এই সেট যারা অপরাধী, মূল অপরাধী, তাদেরকে আপনি ধরেন। সবাইকে তো আপনি ছেড়ে দিয়ে দেশকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। দেখেন আজকে দেশের অবস্থা কোথায় গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল ওনার প্রতি যে উনি দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। এখন তো দেশ একটা অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছে, আমরা কেউ স্বস্তিতে নেই, শান্তিতে নেই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা যেরকম বৈষম্য সৃষ্টি করেছিল, দুইটা দেশকে দুইটা ভাগে ভাগ করেছিল, বিএনপি জামাতকে যে পরিমাণ নির্যাতন করেছে, মামলা দিয়ে ঘরে থাকতে দেয় নাই, সেম এখন আবার দেখতে পাচ্ছি। কেমন ডক্টর ইউনূস দেশকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। একটা হলো আপনার বলতেছে যে ফ্যাসিস্টের দূষর সহ ফ্যাসিস্ট, আর একটা হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা ছিল তারা। এইভাবে একটা ভাগ করে উনি ঐক্যমত কমিশন গঠন করে দিলেন যে সবাইকে নিয়ে একটা ঐক্য করবেন। ঐক্যের জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অনৈক্য সৃষ্টি করে দিয়েছেন। আপনি দেখেন উনি এই সংস্কার করছেন, সংস্কারের নামে উনি অনৈক্য সৃষ্টি কিভাবে করলেন। উনি দেখেন আপনার কতগুলি রাজনৈতিক দলকে সংস্কারের জন্য ডাকলেন, তা আপনি অনেক দলকে ডাকেনি নাই। এই যে যাদেরকে ডাকলেন তার অনেক দল আছে তাদের কোনো অস্তিত্ব নাই। অস্তিত্বহীন দল নিয়ে আপনার ঐক্য আপনি সংস্কার করলে সেই সংস্কার টিকবে? এবং দেখেন যে সংস্কারগুলি করতে চাচ্ছেন, অনেক সংস্কারের প্রয়োজনীয়তা এই মুহূর্তে আছে কিনা, দেশ যে রসাতলে যাচ্ছে সেটা উনি চিন্তা করছেন। এই সংস্কারের প্রয়োজনীয়তা আছে।
এই মুহূর্তে আপনার বাংলাদেশের নাম পরিবর্তনের কোনো দরকার আছে? জনগণতান্ত্রিক বাংলাদেশ, আমরা 53 বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শুনে অভ্যস্ত হয়েছি। এটা কি বেনিফিট আমাকে দিবে? নাগরিকতন্ত্র যদি আমরা বলি, কি বেনিফিট আমাকে দিবে? আপনি দেখেন, আমরা বলতেছি যে, উনি বলতেছে যে 71-এর সাথে 24-এর তুলনা হয়। 71 হয়েছিল আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত ছিল 9 মাস, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তার ইজ্জত হারিয়েছে। আর 24 কোথায়? আমরা ওখানে মুক্তির জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, আর এখানে কোটা আন্দোলনের আপনার জন্য আন্দোলন হয়েছিল, তারপরে 1 দফা হয়েছে। প্রথমে তো আপনার 1 দফাও ছিল না, তাহলে দুইটাকে আপনি কিভাবে এক কাতারে নিয়ে আসেন? আপনি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন? কি প্রয়োজন আছে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে? সংবিধান তো মানুষের কল্যাণে, সংবিধান চেঞ্জ করতে পারেন, আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু একটা মূল সংবিধানকে আপনি ফেলে দিবেন। কি ঘটে গিয়েছে? এই যে আজকে দেখেন একটা দল গঠিত হয়েছে এনসিপি, এটা সরকারি দল। এই যে আজকে ছেলেদের লেখাপড়া নষ্ট করে আজকে কোন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা নাই, দেশ কোথায় যাচ্ছে সেই চিন্তা কি সরকার করছে? এর রেজাল্ট কি হবে কিছুদিন পর? আপনি দেখেন আজকে এই গতকালকে সার্জিস আলম পঞ্চগড়ে গেলেন, প্রথমে উনি সৈয়দপুর বিমানে গেলেন, তারপরে 100 গাড়ি নিয়ে আপনার পঞ্চগড়ে গেলেন। নতুন রাজনৈতিক দল বলছে যে আমরা নতুন বন্দোবস্ত শুরু করেছি। কি ভাই নতুন বন্দোবস্ত শুরু করেছো? এই তাদের পপুলারিটি, আপনাকে বলি, এই সাংবাদিক ইলিয়াস সাহেব যে ইউএসএ, আমরা এই আলোচনা ফিরবো, আমরা আরেকটা বিরতিতে যাব। বিরতির আগে জনাব শিবলী সাদিক ব্যারিস্টার, আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে আসলে বাংলাদেশের যে অস্থিরতার কথা বলা হচ্ছে, যে আসলে বাংলাদেশকে এখন দুভাগে, যেমনটি ডক্টর আকাশ বললেন যে দুভাগে বিভক্ত, এবং মতিন ভাই যেমনটি বললেন যে আসলে যারা 24-এর বিপ্লবের বিরুদ্ধচারণ করে নাই, আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মী যারাই থাকুক, তাদেরকে আসলে বাঁচিয়ে রাখা বা তাদেরকে রাজনীতি করতে দেওয়ার একটি বিভিন্ন অঙ্গন থেকে কিন্তু মতামত। আজকে আলোচনার বিষয় সংস্কার কমিশনের সংস্কার কতদূর, এ বিষয়ে আলোচনা করার জন্য 3 জন অতিথি রয়েছেন, আপনারা এর মধ্যে পরিচিত হয়েছেন। আমরা বিরতির আগে জনাব শিবলী সাদিক আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলেই বাঁচিয়ে রাখা কিংবা রাজনীতিতে একটি ব্যালেন্স করার যে একটি প্রক্রিয়া বা দেশকে অস্থিতিশীল হতে না দেওয়ার যে একটি মতামত সবার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যে আসলে যারা দেশের এই গণ্ডির মধ্যে বা 1,47,000 বর্গ কিলোমিটার মধ্যে যারা অবস্থান করছে, তাদেরকে আসলে আবার একটু সুযোগ দেয়া, যে আসলে ভালো মানুষ হওয়া বা দেশের জন্য কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের একটু ভূমিকা থাকার বা তাদের মানবিক যে বোধ সেটি জাগ্রত করার একটি প্রক্রিয়া হিসেবে আপনি এটি দেখছেন কিনা? ধন্যবাদ। দেখুন, রাজনীতি বা সমাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা এটা কোনো শর্ট ডিস্টেন্স রেস না, এটা একটা চিরস্থায়ী ব্যাপার। চিরস্থায়ী ব্যাপার, লং ম্যারাথন বললেও যেন শর্ট বোঝা যায়, বাট একটা চিরস্থায়ী ব্যাপার। আওয়ামী ফেসিবাদের অনেকগুলো বৈশিষ্ট্য ছিল তাদের শাসন আমলের, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় কি জানেন? যে ক্ষেত্রে তারা সফল ছিল ওইটাই ছিল তাদের সবচেয়ে বড় ব্যর্থতা এবং রাষ্ট্রের জন্য ব্যর্থতা। সেটা কি? সেটা হলো যে আওয়ামী লীগ কোনো বিরুদ্ধচারণকে সহ্য করতে পারে নাই। তারা ওই মুহূর্ত বিবেচনায় জামাত এবং বিএনপি দুইটা মুখ্য দলকে তারা যেভাবে নিষ্পেষিত করছে, যার ফলে বিরোধী দলের কোনো অস্তিত্বই ছিল না। বিরোধী দল তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সরকারি ব্যবস্থাপনা একটা কিডনি স্বরূপ, একটা দেহের কিডনি স্বরূপ, সে ফিল্টারিং করছে। যদি বিরোধী দলের অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু সরকারও খেই হারায় ফেলে। আওয়ামী লীগের এটা ছিল এক ধরনের সফলতা, যে সফলতা গণতন্ত্র সৌন্দর্য বিরোধিতা। আওয়ামী লীগের এটা ছিল এক ধরনের সফলতা। সেই সফলতা কি? তারা বিরোধী দলকে চরম দমন নির্বাচনের মাধ্যমে তারা এই ফেসিবাদটা কায়েম করছে। আর এই ফেসিবাদের এই আরেকটা রূপ হলো কি, ব্যর্থতাটা হলো কি, যে তারা এই বিরোধী দলকে দমন করার কারণে তারা কিন্তু এখন অস্তিত্বহীন পর্যায়ে চলে গেছে। এবার আসেন যে তাদের অবস্থানটা কি হবে। আসলে আওয়ামী লীগ শুধু একটা পরিবার না, ওই যে অত্যাচারী পরিবারটা, এই পরিবারই আওয়ামী লীগ না, আরও অনেক সাধারণ মানুষ আছে যারা নাকি এখন আওয়ামী লীগের প্রতি চরমভাবে বিতৃষ্ণ, কিন্তু তাদের একটা সফট কর্নার ছিল। কিন্তু এই যে জনগোষ্ঠীটা, সেটা এখনকার বিবেচনায় 10%, 15% যাই আমরা বলি না কেন, একটা সময় তাদের ছিল এবং এটা ধীরে ধীরে এটা কমছে। এখন আমরা যদি আবার যে কাজের জন্য আপনি গতকাল আমাকে দোষারোপ করলেন, সেই কাজটা যদি আজকে আপনি করেন, তাহলে আমি আপনাকে দোষারোপ করব। অর্থাৎ আপনি যেন আরেকটা নতুন ভ্যালিডিটি করে দিলেন।
ফেসিবাদকে প্রতিষ্ঠা করার আরেকটা ভ্যালিডিটি দিয়ে দিলেন। মতিন সাহেব একটা সুন্দর কথা বলছে যে তাকে সেই লজ্জা নিয়েই বাংলাদেশে অবস্থান করতে হবে, সে লজ্জার মধ্যেই থাকুক, তার সেই অনুতপ্ততার মধ্যেই থাকুক। যদিও আওয়ামী লীগের মধ্যে অনুতপ্ততা বলে কিছু নাই। একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ প্রতিহিংসা করে নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু প্রতিহিংসা নিতে পারে। যদি মানে হাইপোথেটিক্যালি, আল্লাহ মাফ করুক, জীবনে যেন এরকম না হয় যে আওয়ামী লীগ যদি আবার আসে, আওয়ামী লীগ কিন্তু নির্মম প্রতিশোধ নেবে, যেটা নাকি বাংলাদেশ নেয় নাই। অর্থাৎ গোটা বাংলাদেশ একদিক, আওয়ামী লীগ আরেকদিক। আওয়ামী লীগ বাংলাদেশ কিন্তু প্রতিহিংসার, সেটা কি সম্ভব হবে এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন? এটারও বিরাট ব্যাখ্যা আছে, তাহলে আমি ব্যাখ্যাটা পড়ি একটু ছোট করে। হ্যাঁ, 1975-এর প্রেক্ষাপট আর 2024-এর প্রেক্ষাপট এক না। 1975-এর যে ঘটনা ঘটছে তার 21 বছর পরে আওয়ামী লীগ আসছে। কেন? সেখানে একটা মোরালিটি ছিল, একটা সর্ট অফ মোরালিটি ছিল আওয়ামী লীগের, কিছু না কিছু করার। কিন্তু এখন সেই মোরালিটি নাই, কারণ এখন যিনি আওয়ামী লীগকে পরিচালনা করছেন তিনি দেশের তো বটেই, তিনি কারো তোয়াক্কা না করে উনি চলে গেছেন। ওনার কাছে এগুলো কিছুই নেই। ওনার ছেলেও বলছে যে হু কেয়ারস ফর দ্য কান্ট্রি, এগুলো আমার মা কিংবা আমাদের এটা ব্যাপার না। অর্থাৎ ওনাদের যে মোরালিটি, ন্যূনতম কোনো মোরালিটি নেই। আপনি নেক্সট টু হার আপনি একটা নেতা দেখান যিনি দাঁড়ায় বলতে পারবে চলো আমরা একত্রিত হই, সেই মাথাই তাদের নেই, সেই নৈতিক যে অধিকারটা, শক্তিটা, সেটা নিঃশেষ হয়ে গেছে। ধন্যবাদ। এক নাম্বার আমি আরেকটু বলে নিই, এবং এই যে বর্তমান যে বিষয়টা মোস্তফা সাহেব যেটা বলছেন, আসলে কোনো বিষয় এক্সট্রিম হওয়া যাবে না, কোনো বিষয় এক্সট্রিম হওয়া যাবে না। আজকে যে দল, নতুন যে দল গঠন হয়েছে, এই দলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি আপনি খেয়াল করে দেখবেন যে তাদের 100 জনের মধ্যে, মানে কর্মী এবং সমর্থনদের মধ্যে প্রায় 100 জনের মধ্যে 100 জনই কিন্তু একটা এইজ রেঞ্জের। আজকে তাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে বা 20 থেকে 35-এর মধ্যে। আপনি চিন্তা করে দেখেন, যদি তারা এই দলকে ধরে রাখতে পারে, তাহলে 20 বছর পরে তারাই কিন্তু জাতীয় নেতৃত্ব হবে, তাই না? বিএনপির সবচেয়ে বড় সুবিধা এবং অসুবিধা কি? বিএনপির সবচেয়ে বড় সুবিধা হলো বিএনপির জনপ্রিয়তা। বিএনপির সবচেয়ে বড় বোঝা কি? জনপ্রিয়তা। বিএনপিকে জনপ্রিয়তা ধরে রাখতে হচ্ছে। আর এই দলটা, যাদের বয়স হয়তো বা 25 বা 26 দিন হবে, তারা জনপ্রিয়তা অর্জন করছে। জনপ্রিয়তা অর্জন করা অনেক সময় সহজ হয়ে যায় ধরে রাখার চাইতে। তো বিএনপিকে এখানে দায় বিএনপির, যেহেতু বিএনপি একটা প্রধান দল, এবং এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। বিএনপির 16 বছরের নির্যাতন যেমন অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক তেমনি যে ফিনিশিং যেটা, যারা এটাকে আদায় করে নিল, সেই যুবকদের, ছাত্র জনতার আন্দোলন, এটাকে অস্বীকার করে নিত। এই ব্যালেন্সের মাধ্যমে রাষ্ট্রকে, এখন কোনো কারণে যদি কোনো দল নিজেকে একক মনে করে, তাহলে কিন্তু দলের কি হবে জানি না, রাষ্ট্রের ক্ষতি হবে। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল মতিন। আপনার কাছে যেতে চাই আবার, যে দেশের বাইরে থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে, আপনারা বলছেন, আপনাদের মুখপাত্ররা প্রতিদিন গণমাধ্যমে কথা বলছে, এবং একেবারে সব শেষ আমরা দেখছি যে স্বৈরাচার সরকারের ফোনালা ফাঁস হচ্ছে প্রতিদিন। তারা বলছে যে যারা মামলার বাদী 227 জন, বা তাদেরকে হত্যা করা অনেকটা জায়েজ হয়ে গেছে বা এরকম অনেক তথ্য ফাঁস হয়, এবং সব মিলে চট করে প্রতিদিন ঘুরে দেশে ঢুকে পড়ার যে একটি গুজব, সেটিও কিন্তু সাধারণ মানুষকে ফেস করতে হচ্ছে প্রতি রাতে। তো এই জায়গায় আসলে আপনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে নির্বাচনের কিন্তু সময় আর পেছাবে না, তার মানে যে টাইম দেওয়া হয়েছে এর মধ্যে নির্বাচন হচ্ছে। তাহলে এখন আসলে সেনাবাহিনী কিংবা আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার দুটোকেই যদি এক করে বাংলাদেশকে নির্বাচন পর্যন্ত এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আসলে আপনাদের এখন কি কি করছেন মূলত আপনারা? ধন্যবাদ। ভাইয়ের একটা বক্তব্য থেকে আমি একটু দুটি কথা বলে আমি আপনার প্রশ্নে আসছি। ভাই যেটি বলেছেন যে ইতিহাসে যার যতটুকু অবদান, এইটা স্বীকার করলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কিন্তু আমাদের দুঃখজনক হলো, দুর্ভাগ্যজনক হলো, আমরা এইটাকে খুব সহজেই ভুলে যাই। এই যে আজকে যারা তারুণ্য নির্ভর যে একটা দল হলো, বা যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, আমাদেরও ছিল, জনগণের, গোটা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। আমরা চাই যে এই তারুণ্য নির্ভর দলটি ভালো করুক, ভালোভাবে তারা নিজেদের নেতৃত্ব তৈরি করুক, দেশের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য কাজ করুক। কিন্তু আমরা দেখছি একটা প্রবণতা যে নিজেদেরকে জাহির করবার, বাড়তি জাহির করবার একটা প্রবণতা হরহামেশা আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং তারা সকল ক্ষেত্রে যেন নিজেরা অনিবার্য, এরকম একটা
অবস্থা আমরা তাদের কার্যক্রমে বা ভূমিকায় আমরা লক্ষ্য করছি। যে এই যে জুলাই অভ্যুত্থানের যে ভূমিকা বা অবদান, সেই অবদানকে আমরা বাংলাদেশের মানুষ যার যার অবদান, সেই অবদানকে আমরা সঠিক সময়ে সঠিক মূল্যায়ন আমরা করব বা করতে চাই বাংলাদেশের মানুষ বা করেছে। কিন্তু সেই মূল্যায়নটা আমরা দ্রুত মানে তড়িঘড়ি করে যেন তেনভাবে আমরা দ্রুত যেন অস্থির হয়ে গেছি আদায় করবার জন্য, এই প্রবণতাটাই আসলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলি তৈরি করছে। তো আজকে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন, যে প্রশ্ন আপনি করলেন, বা সেনা প্রধানও তার বক্তব্য ক্লিয়ার করেছেন যে নট মোর দেন ডিসেম্বর। তো আমরা তো এই দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম, আমাদের 16 বছর ধরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, শহীদ হয়েছে, নানানভাবে পঙ্গুত্ব বরণ করেছে, আমরা জেল জুলুম, আমি নিজেই 5 বার গ্রেপ্তার হয়েছি, নির্যাতন সহ্য করেছি, রিমান্ড খেটেছি। তাহলে এই যে আমাদের উদ্দেশ্য কি ছিল, এই যে ফ্যাসিবাদী সরকার যে জায়গাটা দখল করে নিয়েছিল, যে ভোটভাটের দরকার নেই, যে উনি একটা কথা ভালো বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় একটা সমস্যা। এই বিএনপিকে ভয় করা মানে কি, ওই এতদিন ভোট দেয় নাই কেন, শেখ হাসিনা কেন ভোট দিতে ভয় পেয়েছে? আমরা কিন্তু বারবার বলেছি যে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, বিএনপির কোনো অস্তিত্ব নাই, বিএনপি একটা জয় বলেছে যে বিএনপি কদিন পরে অস্তিত্ব থাকবে না। আমরা সেই প্রেক্ষিতে বলেছি কি, ঠিক আছে, সব ঠিক আছে, বিএনপি এখানে জনপ্রিয়তা নাই, বিএনপি সমালোচিত, বিএনপি বিতর্কিত, তো দয়া করে একটা সুষ্ঠু নির্বাচন দেন, সেই নির্বাচনে যারা ভোট দেবে জনগণ তাদের। তো আমরা ওই জায়গাতেই আছি। আমরা এই যে ত্যাগ, মানুষের যে ত্যাগ, এই ত্যাগের একটি ইয়ে হলো যে বাংলাদেশের মানুষ তাদের ভোট বা মতামত দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে দলকে দিবে বা যাদেরকে দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এটাই গণতান্ত্রিক রীতি। আমরা সেই জায়গায় আছি এবং আমরা এই সরকারের ভূমিকা বা অন্যান্য যারা রাজনৈতিক অপরাপর সংগঠন আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি। সব কিছু মিলিয়ে আমরা চাই বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক, এর মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণ ভোট নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই আশা ব্যক্ত সাধারণ মানুষের প্রত্যাশা সেটি। ডক্টর আকাশ, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই 1 মিনিটের মধ্যে, ডক্টর ইউনূস আজকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে আপনি জানেন, এবং সেখানে 7 জনকে সম্মাননা দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে ন্যায় এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই বাংলাদেশকে নিয়ে আর স্বপ্ন দেখার মতো কিছু নেই। এই যে ত্যাগ 24 বা 71-এ যে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় বড় স্মরণ করে তিনি এই কথাগুলো বলেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেমনটি বলছেন, তাহলে একজন ব্যক্তি, অন্যদিকে যদি ছাত্রদের কথা বলি যারা নতুন সংগঠন করেছেন, তাদের জনপ্রিয়তাও কিন্তু আমরা দেখছি যে যেহেতু 100টি গাড়ি নিয়ে তারা মহড়া দিচ্ছে, জনপ্রিয়তা কিন্তু তাদের মানে কমছে না, বরং আমরা ফেসবুক স্ট্যাটাসে তখন 1 লাখ লাইক কমেন্ট পড়লে এখন 2 লাখ 2.5 লাখ লাইক কমেন্টস পড়ছে। তো সেই জায়গাটি আসলে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, ফেসবুকই তো আর সব না। ফেসবুকের জনপ্রিয়তা দিয়ে আপনি একজন নেতাকে জাজ করতে পারবেন না কখনো, কারণ ফেসবুকে লাইক কমেন্ট অনেকভাবেই পাওয়া যায়। হিরো আলমেরও অনেক ফেসবুকে লাইক কমেন্টস আছে, তাই হিরো আলম বাংলাদেশের বড় নেতা না। সে যেভাবে জোকারের মতো বিভিন্ন জায়গায় গিয়ে 3টা আসনে সে দাঁড়ায়, আপনি বলেন, এবং 3টা আসনে তার যথেষ্ট লাইক কমেন্ট শেয়ার করে। এখন দেখেন, ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা মানুষের বেশি ছিল, ছাত্রদের কাছে প্রত্যাশা মানুষের বেশি ছিল। ছাত্ররা বলছে নতুন বন্দোবস্ত তাদের রাজনৈতিক, এটা কি নতুন বন্দোবস্ত? আপনি ছাত্ররা যে ভাষায় কথা বলে, যেভাবে কথা বলে, একজন সিনিয়র নেতাকে যেভাবে উদ্ধৃতি দিয়ে বিবৃতি দেয়, এটা কি নতুন বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি? আমরা তো অসংখ্য জিনিস দেখতে পাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে জিয়াউর রহমানকে নিয়ে একটা স্ট্যাটাস দিল, এটা কি শিষ্টাচার বহির্ভূত কাজ করে না? আজকে সেনাবাহিনীকে আপনার ম্যাচুরিটির অভাব হয়, তুমি রাষ্ট্র ক্ষমতা আসতে চাও কিভাবে? এখনই তুমি নিজেকে তৈরি করো না, এখনই রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন কিভাবে দেখছো? নিজেকে তৈরি করো। রাজনীতি তো শিকার বিষয়, আমি দেখছি প্রতিনিয়ত রাজনীতি শিখতে হয়। আপনি দেখেন আজকে সেনাবাহিনী আমাদের শেষ আশ্রয়স্থল, যারা এই মুহূর্তে বাংলাদেশের কিছুটা স্টেবিলিটি ধরে রেখেছে। বাংলাদেশ তো ফুললি আনস্টেবল ছিল, সেই সেনাবাহিনীকে আপনারা আনস্টেবল করে দিয়েছেন। একেবারে এরকম। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক। টেবিল
আসলে আমাদের মানে আপনারা ছিলেন, আমাদের একেবারে সময় আজকে খুবই কম, যে কারণে আমাদের শেষ করতে হচ্ছে সম্ভবত। এবং টেবিল টকের দর্শকদেরও আসলে আহত করছি, মানে খুব অল্প সময় আমাদের আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা এশিয়ান টিভিতে এই টেবিল টকের সাথে ছিলেন, সবাইকে দূরে কাছে সবাই যারা ছিলেন প্রত্যেককে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামীকাল একই সময় এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।